আসসালামু আলাইকুম। বারো ভূঁইয়া বলতে আমাদের মনে একটা ভুল ধারণা কাজ করে সবসময়, যে হয়তো বারো ভূঁইয়া মানে 12 জন শাসক বা 12 জন জমিদার। আসলে কথাটা সেরকম না। এখানে বলা হচ্ছে যে এই বারো ভূঁইয়া বলতে 12 জন শাসক, এটা জাস্ট এটার শাব্দিক অর্থ। আমরা যদি একটু হিস্ট্রিক্যাল আলোচনায় যাই, সেখানে আসলে বোঝা যায় যে মুঘল শাসনকালটা যখন শুরু হয়েছিল সেই সময়টাতেই এই বারো ভূঁইয়ার উত্থানটা হয়েছিল। এবং বারো ভূঁইয়াকে বলা হচ্ছে এ হিস্ট্রিক্যাল টাইটেল, অর্থাৎ এখানে নির্দিষ্ট 12 জনকে না বোঝায় এ বারো ভূঁইয়া বলতে একটা পুরো একটা সাম্রাজ্য বা একটা হচ্ছে একটা শাসন আমলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এবং এটা কোথায় গড়ে উঠছিল? এটা গড়ে উঠছিল আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই যে আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি, এই ম্যাপটা কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি সব কিছু মিলে যে আমাদের ভারতীয় উপমহাদেশ ছিল, এটারই একটা ফুল ছবি। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে, এবং পার্টিকুলারলি ইন দ্য রিজন নাও নোন অ্যাজ বাংলাদেশ, অর্থাৎ মূলত বাংলাদেশ অঞ্চলটাতেই এই বারো ভূঁইয়ারা তাদের শাসন ব্যবস্থাটা গড়ে তুলছিল। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে মুঘলরা ছিল, তারপরে বারো ভূঁইয়ারা কীভাবে তাদের শাসন পরিচালনা করতো। এটা হচ্ছে যখন মুঘলরা একদম শুরুর দিকে বাংলা দখল করে, তো তখন এই বাংলা যে অঞ্চলটা, অর্থাৎ বাংলাদেশের যে অঞ্চলটা, এই অঞ্চলে কিছু স্বায়ত্তশাসিত শাসক ছিল, অর্থাৎ নিজেদের এলাকায় তারা শাসন করত, বা নিজেদের তারা একটা মানে আলাদা শাসন এলাকা ছিল। তো তারা করলো কি, তারা মুঘলদের কাছে পুরোপুরি নত স্বীকার করে নাই। তারা তাদের আঞ্চলিক যে শাসনটা সেটা তারা চালাই গেছিল। এবং এখানে একটা আমরা জানি যে বারো ভূঁইয়ারা সবসময় মুঘলদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করত, এবং তারা বিভিন্ন ধরনের অ্যাটাকও করছে মুঘলদের, মানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানে অ্যাটাক তারা প্রতিরোধ করছে। এবং এখানে বলা হচ্ছে যে মূলত আকবর এবং সম্রাট জাহাঙ্গীর এদের সময়টাতেই বারো ভূঁইয়ারা তাদের এই যে সাম্রাজ্যটা গড়ে তুলছিল। এবং এখানে একটা জিনিস বলা হচ্ছে সেমি ইন্ডিপেন্ডেন্ট রুল। সেমি ইন্ডিপেন্ডেন্ট রুল বলতে বোঝানো হচ্ছে স্বায়ত্তশাসিত একটা শাসন ব্যবস্থা, অর্থাৎ তারা যে শাসন ব্যবস্থাটা চালাইতো সেখানে আসলে মুঘলরা হস্তক্ষেপ করতো না, তারা নিজেরাই তাদের নিজেদের অঞ্চল শাসন করতো। এখন প্রশ্ন হচ্ছে এই বারো ভূঁইয়ারা আসলে কারা? এই বারো ভূঁইয়া কি আসলে 12 জন? এই বারো ভূঁইয়ারা এতক্ষণ যেটা বললাম সেটাই, যে মুঘল এক্সপেনশন যখন হয়েছিল, অর্থাৎ মুঘল শাসন ব্যবস্থাটা যখন বাংলায় প্রথম প্রথম শুরু হয়েছিল, তখন তাদের নিজস্ব এলাকায় তারা স্বাধীনভাবে রাজ্য চালনা করতো, বা তাদের নিজস্ব যে অঞ্চলটা ছিল সেই অঞ্চল তারা চালনা করতো মুঘল সাম্রাজ্যের কোনো হস্তক্ষেপ ছাড়াই। এটা এখানে বলা হয়েছে। এবং এই বারো ভূঁইয়ারা তারা তাদের নিজস্ব আর্মি ছিল, তাদের নিজস্ব তাদের অধীনে আরও কর্মকর্তা কর্মচারী ছিল। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে, ইন রিয়েলিটি ডিউরিং দ্য ট্রানজিশন ফ্রম আফগান রুল টু মুঘল পাওয়ার ইন বেঙ্গল নিউমেরাস মিলিটারি চিফস ভুইয়াস অ্যান্ড জমিদার্স ইমার্জড। অর্থাৎ যখন বাংলাতে সুলতানি শাসন ব্যবস্থার পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যর সূচনাপাত ঘটে, ওই যে একটা অরাজক অবস্থা ছিল, অর্থাৎ একটা শাসন ব্যবস্থার পতন এবং আরেকটার উত্থান, এই মাঝামাঝি যে একটা পিরিয়ড, যখন আসলে তেমন কোনো স্ট্রং ক্ষমতা মানে ধারণকারী কেউ ছিল না, ওই সময়টাতেই বারো ভূঁইয়াদের আসলে উত্থানটা হয়। তারা এই সুযোগটাই লুফে নেয় এবং তারা তাদের নিজস্ব যে অঞ্চলটা আছে এই অঞ্চলে আরও স্ট্রংলি তারা তাদের রাজত্বটা কায়েম করে। এটা এখানে বলা হয়েছে যে ওই সময়টাতেই এই ধরনের জমিদাররা ইমার্জ করে, অর্থাৎ ওই সময়টাতে এই জমিদারদের উত্থানটা হয়েছে। সো এই বারো, এখানে একটা জিনিস বলা হয়েছে যে আসলে অনেক অনেক শাসক ছিল, তবে এই বারো ভূঁইয়ার দ্বারা অ্যাকচুয়ালি বারো কেন বলা হচ্ছে তার একটু ব্যাখ্যা আমরা একটু পরে দেখব। সো এখন একটা জিনিস বলা হচ্ছে দ্য ইলাস্ট্রাস 13। সো বারো ভূঁইয়ার যে আমরা যাকে প্রধান হিসেবে জানি, আমরা এতদিন জেনে আসছি, সে প্রধান হচ্ছে ঈসা খাঁ। ঈসা খাঁ তার শাসন ব্যবস্থা চালানোর কিছুদিন পর তার সব দায়িত্ব মুসা খাঁর উপর ছেড়ে দেয়। এবং এখানে আমরা যে বারো ভূঁইয়া বলতেছি, এইখানে 12 জনের নাম উল্লেখ করা আছে। এই 12 জন হচ্ছে মুসা খাঁর আন্ডারে তারা কাজ করতো। অর্থাৎ এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ইতিহাসবিদের নাম বলা আছে, একজন হচ্ছে আবুল ফজল এবং একজন হচ্ছে মির্জা নাথান। সো আবুল ফজল তার বইয়ের মধ্যে বলছিল যে ঈসা খাঁ এবং এই যেখানে বলছে যে ঈসা খাঁ মেকিং দ্য 12 জমিদার্স অফ বেঙ্গল সাবজেক্ট টু হিমসেলফ, অর্থাৎ ঈসা খাঁ এবং তার অধীনস্থ 12 জন। তবে মির্জা নাথান আবার লিখে গেছে যে মুসা খান অ্যান্ড হিজ 12 জমিদার অ্যালাইস, অর্থাৎ মির্জা নাথান আবার বলছে যে 12 জন জমিদার ছিল মুসা খাঁর আন্ডারে। ঠিক আছে? তো ওভারঅল আমরা এখানে যা বুঝতেছি যে এদের মানে এই 12 জন
ছিল হচ্ছে আমার শাসক এবং তাদের প্রধান ছিল হচ্ছে এই যে মুসা খান। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এই যে 12 ভূঁইয়া বলা হচ্ছে, এই 12 ভূঁইয়া আসলে মুসা খার আন্ডারে যে 12 জন ছিল তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ মুসা খা সহ যদি আমি হিসাব করি তখন সেই ক্ষেত্রে 13 জন হয়ে যাবে। তো তারা কারা ছিল? মুসা খা মসনদ ইলা, উনি তো বললাম যে প্রধান ছিল, ইনি ছিলেন প্রধান। এছাড়া ছিল আলাউল খান, আবদুল্লাহ খা, মাহমুদ খা, বাহাদুর গাজী, সোনা গাজী, আনোয়ার গাজী, শেখ পীর, মির্জা মুমিন, মাধব রায়, বিনোদ রায়, পাহলওয়ান, আর হচ্ছে হাজি শামসুদ্দিন বাগদাদি। এই ছিল 12 জন এবং তাদের প্রধান হিসেবে ছিল আমাদের এই মুসা খা। এবার হচ্ছে এটা মানে তাদের উত্থানটা আসলে কখন হয়েছে যেটা আগেও বললাম সেটা আবার এখানে বলা হচ্ছে যে 200 বছরের 200 ইয়ার ওল্ড ইন্ডিপেন্ডেন্ট সুলতানাত, অর্থাৎ বাংলাতে সুলতানি যে রাজবংশ ছিল, সুলতানি যে শাসনামল ছিল, অর্থাৎ 200 বছরের সুলতানি শাসনামলের যখন পতন ঘটে 1538 এডি, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 1538 বছর পরে যখন এই বাংলায় সুলতানি শাসন ব্যবস্থার পতন ঘটে এবং শেরশাহ সুরি তিনি গৌড় দখল করে নিলেন, অর্থাৎ মুঘল সম্রাট শেরশাহ সুরি তিনি কী করেছিলেন? গৌড় দখল করে নিয়েছিলেন। এবং তবে তার একটা সমস্যা হয়েছিল, তিনি গৌড় দখল করেন এবং তার আশেপাশের অঞ্চলকে তিনি তার কন্ট্রোলে আনতে পারেন, বাট পুরোপুরি বাংলার উপর তার এই কন্ট্রোলটা তখনও তিনি আনতে পারেন নাই। ফলে এর ফলে কী হয়, বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় কিছু বিদ্রোহী গোষ্ঠী জন্ম হয়, তারা এই সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, তারা নিজেদের এলাকা শাসন করতে চায়। এই সময়টাতেই আসলে এটা একটা ট্রানজিশন টাইম ছিল, মুঘল সুলতানি আমল থেকে মুঘল আমলে একটা এন্ট্রির একটা ট্রানজিশন টাইম ছিল। এই ট্রানজিশন টাইমটাতেই আসলে এই 12 ভূঁইয়াদের উত্থান ঘটে। দেশে একটা অরাজক অবস্থা চলতেছিল, অর্থাৎ কোথাও ভালো মতো কন্ট্রোল স্থাপন করতে পারতেছিল না মুঘলরা। তো ওই সময়টার মধ্যেই 12 ভূঁইয়ারা তাদের মেইন শাসন আমলটা বা মেইন যে সাম্রাজ্য সেটা গড়ে তোলে। এবং বলা হচ্ছে এই 12 ভূঁইয়াদের আসলে কাজটা কী ছিল। 12 ভূঁইয়ারা কী করতো, তাদের নিজস্ব এলাকা তো তারা নিজেরা স্বাধীনভাবে শাসন করতো, তবে যেহেতু পুরা বাংলা তখন মুঘলদের কন্ট্রোলে, তো 12 ভূঁইয়াদেরও মুঘলদের কিছু কথা মানতে হইতো। এমন মানে মুঘলরা 12 ভূঁইয়াদের এলাকায় তাদের কোনো ডমিনেশন দেখাইতো না। 12 ভূঁইয়াদের যে এলাকাগুলো ছিল সেখানে তারা তাদের নিজস্ব ডমিনেশন নিজেদেরটা রাখতো, তবে তারা মুঘলদের জন্য আসলে কাজ করতো। সো মুঘল অ্যাডমিনিস্ট্রেশন কী কাজ করতো? প্রথমে বলা হচ্ছে রেভিনিউ কালেকশন করতো, অর্থাৎ বাংলা অঞ্চলে যত জমি ছিল সেই জমির যে খাজনা বা জমির যে ভূমি রাজস্ব, এই ভূমির রাজস্বগুলা 12 ভূঁইয়ারা আদায় করতো এবং তারা কোথায় পাঠাইতো? মুঘল যে রাজকোষ ছিল সেখানে পাঠাই দিত। মেনটেইনিং অর্ডার, অর্থাৎ নিজস্ব এলাকা যেহেতু তারা নিজের শাসন করতেছে, সো এই এলাকাতে নিয়ম কানুন, তারপরে কোনো অনাচার অবিচার এগুলো যাতে না হয়, বা যদি হয়েও যায় সেটার বিচার বিশ্লেষণ করা, এগুলো সব কিছু করার তাদের নিজেরাই নিজেদের কাজ করতো। এবং তাদের কি বলা হচ্ছে? ওন আর্ম ফোর্স ছিল। তারপর আরও কিছু কাজ ছিল, যে ট্যাক্স কালেকশনও তাদের একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। শুধু ভূমির যে রাজস্ব দিতে হবে এমন না, আরও যত ধরনের ট্যাক্স তারা কালেক্ট করতে পারতো পুরো জনসংখ্যা থেকে, এই সব কিছু তারা কোথায় পাঠিয়ে দিত? তারা এই যে হচ্ছে গিয়ে মুঘলদের যে রাজকোষ বা কোষাগার ছিল সেখানে তারা পাঠিয়ে দিত। অ্যান্ড ফাইনালি তাদের আরও একটা কাজ ছিল, তারা লোকাল গভর্নমেন্টসের কাজ করতো, অর্থাৎ তাদের লোকাল অর্থাৎ নিজস্ব যে এলাকাগুলা তারা নিজেরাই লোক নিয়োগ করত এবং সেই তাদের অধীনস্থ আরও কিছু লোক ছিল, তারা হচ্ছে তাদের ছোটো ছোটো এলাকাগুলো তারা শাসন করতো এবং সেই সব এলাকাতে যত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ছিল সব তারা পরিচালনা করতো। তো এতই যখন স্ট্রং একটা পজিশনে তারা ছিল, তারপরেও কেন আস্তে আস্তে তাদের এই পাওয়ারটা কমে যেতে শুরু করলো, এবং কেন তারা একসময় ইতিহাস মানে তাদের যে শাসন ব্যবস্থাটা একদমই কেন বন্ধ হয়ে গেল? সো এখানে একটা জিনিস বলা হয়েছে যে যখন মানে আরও যত আমি প্রথমে বলে নিয়েছিলাম যে তাদের উত্থানটা হয়েছিল কখন? সুলতানি আমলের পতন এবং মুঘল আমলের উত্থান, এই মাঝামাঝি টাইমটাতেই তাদের মানে আসলে 12 ভূঁইয়ার উত্থানটা হয়েছিল। তো মুঘলরা যখন তাদের এই শাসন ব্যবস্থা আরও পাকাপোক্ত করছে, তো আরও যখন নতুন নতুন শাসকরা আসছে মুঘলদের, সো তারা কী করলো? তারা এই 12 ভূঁইয়াদের জিনিসটাকে তখন তারা ইম্পর্টেন্সের সাথে দেখা শুরু করছে। তারা কী করলো? তারা সেন্ট্রালাইজড যে অ্যাডমিনিস্ট্রেশন সেইখানে তারা আরও বেশি ইনভেস্ট করা শুরু করলো। তারা তাদের যে মুঘলদের সেন্ট্রালাইজড যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আরও স্ট্রং করলো। ফলে যতই সেন্ট্রালাইজড হয়ে গেল পুরো ব্যবস্থাটা, তো আঞ্চলিক যে পাওয়ারগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষমতা হারানো শুরু করলো, সেখানে তারা পাওয়ার কম দেখানো শুরু করলো। এইভাবে করে করেই বলা হচ্ছে যে
এখানে কি বলা হচ্ছে যে এছাড়া মুঘলদেরও আরও কিছু প্রবলেম ছিল, মুঘলরা কিছু ইন্টারনাল স্ট্রাইকের সম্মুখীন হয়েছিল। তারপর বলা হচ্ছে মুঘলদের তখন আর্থিক অবস্থাও কিছুটা সমস্যা হচ্ছিল, ফিনান্সিয়াল স্ট্রেইন, এবং বহিরাগত যে শক্তি ছিল অর্থাৎ বহিঃশত্রুরা ছিল তারাও বারবার অ্যাটাক করা ট্রাই করতো। এই এক্সটার্নাল প্রেশার ফ্রম রাইভাল পাওয়ার্স, এই সব কিছু কী করলো, এই মুঘলদের যে একটা স্ট্রং একটা অবস্থা ছিল এটাকে কিছুটা দুর্বল করে দিল। সো এই দুর্বল করে দেওয়ার পরবর্তীতে মুঘলরা বুঝলো যে তাদেরকে যদি তাদের সাম্রাজ্য ঠিক করতে হয় তাহলে তাদেরকে একটা স্ট্রং একটা পদক্ষেপ নিতে হবে। সো তখনই কী করলো, তারা গ্রেটার সেন্ট্রালাইজেশন শুরু করে দিল, অর্থাৎ কেন্দ্রীকরণটা তারা খুব ইম্পর্টেন্সের সাথে তখন দেখলো। এর ফলে কী হলো, এই বারো ভূঁইয়াদের মতো আরও যত অঞ্চলভেদের শাসক ছিল তাদের পাওয়ারটা আস্তে আস্তে কমে যেতে শুরু করলো। এবং মুঘল পরবর্তী সময়ে যখন ইংরেজ শাসন ব্যবস্থাটা আসলে শুরু হয়ে গেল, তখন ব্রিটিশরা তো বিভিন্ন দেশে কলোনি করতো, তারা বাংলায় যখন কলোনিটা করলো তখন তারা দেখলো যে মুঘলদের আমলে এইসব সমস্যা হয়েছে। সো তারা শুরু থেকেই আসলে বারো ভূঁইয়াদের জন্য আর কোনো ছাড় দিল না, তারা সব কিছু আরও বেটার ওয়েতে আরও সুন্দরভাবে সেন্ট্রালাইজড করে ফেলছে, যার ফলে বারো ভূঁইয়াদের যে মানে পাওয়ারটা সেটা একেবারেই ডিমিনিশ হয়ে গেছে, এবং একসময় বারো ভূঁইয়ারা আসলে নিশ্চিহ্নই হয়ে গেছে। সো এটা এখানে বলা হচ্ছে যে যতই মোর সেন্ট্রালাইজড হয়ে গেল, এবং তারা এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা পুরো সেন্ট্রালি কন্ট্রোল করা শুরু করলো, ঠিক আছে। তো এইভাবে করে বারো ভূঁইয়াটা আস্তে আস্তে চলে গেল। এখানে বলছে যে নিউ স্ট্রাকচার, ব্রিটিশ ইন্ট্রোডিউস সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, লস অফ অটোনমি, লোকাল চিফটেইনস লস সিগনিফিক্যান্ট পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ যতই সেন্ট্রালাইজড আমার শাসন ব্যবস্থা কায়েম হলো, তাদের এই আঞ্চলিক যে শাসকদের তাদের এই শাসন ব্যবস্থার পাওয়ারটা আস্তে আস্তে কমে গেল। তবে বাংলার যে বাংলার হিস্ট্রিতে বারো ভূঁইয়ারা একটা সোনালি পাতায় তাদের নাম লিখিয়ে দিয়ে গেছে। কারণ কি, এত বড় একটা মুঘল এম্পায়ারের মতো বড় একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা আকারে ছোট হইলেও তারা অনেক প্রতিরোধ করে তারা ট্রাই করছে, এবং এমনকি তারা তাদের নিজস্ব যে এলাকাগুলোয় মুঘলদের যে কন্ট্রোল সেটাও তারা নিজেদের এলাকায় করতে দেয় নাই। সো অনেক দিন পর্যন্ত তারা আসলে একটা স্ট্রং অবস্থায় ছিল। তবে আস্তে ধীরে যত দিন আগাইছে হিস্ট্রির মধ্যে তো পট পরিবর্তন হয়, এভাবে করতে করতে একসময় বারো ভূঁইয়ারা আসলে তাদের এই পুরো শাসন ব্যবস্থাটার উপর থেকে কন্ট্রোল হারায় ফেলে, একসময় তারা আসলে নিশ্চিহ্নই হয়ে যায়। সো বারো ভূঁইয়া সম্পর্কে মোটামুটি এতটুকুই ছিল আমাদের আলোচনা। সবাইকে ধন্যবাদ।